দিদি মারা যাবার পর জামাইবাবুর সঙ্গে বিয়ে হয় আমার। আমরা বাবা মায়ের দুই মেয়ে, খুব আদরেই মানুষ হয়েছি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে মানুষ হলেও কখনো বাবা আমাদের অভাব বুঝতে দেয়নি। দিদি যখন 12 ক্লাসে পড়ে তখন আমি সবে 10। হঠাৎ দিদির জন্য সম্বন্ধ আসেন। দিদি তখন প্রস্তুত না থাকলেও বিয়েটা কিন্তু হয়ে যায়। মা দিদিকে ডেকে বলল, মা, তোর বিয়ের সম্বন্ধ এসেছে, তুই কি রাজি? ছেলেটার ছোট পরিবার, মা ও তার ছেলে, বাড়িঘর ভালো। ছেলেটা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। ওর মা তোকে দেখেছে, ওর মায়ের খুব পছন্দ। ছেলেটার নাম সুভাষ, কোনো দাবি দাবা নেই। দেখ মা, আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, হয়তো এমন সম্বন্ধ আর পাবো না। আর মেয়ে হয়ে জন্মেছিস, আজ নয়তো কাল বিয়ে তো করতেই হবে। আর বাবা খোঁজ নিয়েছে, ছেলেটা খুব ভালো, একটু ভেবে দেখিস। যদি মত থাকে তাহলে ওদেরকে আসতে বলবো। দিদি অনেক চিন্তা ভাবনা করলো আর মনে মনে ভাবলো, বড়রা তাদের অভিজ্ঞতা থেকে যে সিদ্ধান্ত নেয় সেটা ভুল নয়। বাবা মা হয়তো অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছে। দিদিও রাজি হয়ে গেল। তারপর সুভাষের বাড়ি থেকে সুভাষ ও তার মা আসেন পাকা কথা বলতে। বিয়ের দিন ঠিক করা হয়। দিদির বিয়ে হয়ে গেল। দিদি তার শ্বশুরবাড়ি চলে গেল। দিদি বেশ ভালোই ছিল। জামাইবাবু ওকে খুব ভালোবাসতেন। দিদিকে সবসময় হাসি খুশি দেখতাম। আমাদের বাড়ি দিদি যখন আসতো খুব সেজে গুজে আসতো। এমনকি দিদির বাড়ি গিয়েও দেখতাম দিদি নিজেকে খুব পরিপাটিভাবে গুছিয়ে রাখতেন। এমনি একদিন সন্ধেবেলা দিদিকে জামাইবাবু গাড়ি করে হঠাৎ আমাদের বাড়ির সামনে নামিয়ে দিলেন। দেখে মনে হচ্ছে যে জামাইবাবু খুব ব্যস্ত, অনেক রাগ করেছে, আর তার চোখ দুটো যেন লালচে ভাব। কিন্তু সে ঢুকলো না, খুব দ্রুত গাড়ি নিয়ে চলে গেল। ভেতরে গিয়ে দিদিকে জিজ্ঞাসা করতেই দিদি বলল, ও কিছু না, একটু ব্যস্ত ছিল তাই চলে গেল। দিদির প্রায় 2 বছর হয়ে গেছে বিয়ের। দিদিকে বললাম, দিদি, এবার আমি মাসি হতে চাই। দিদিও একটু চাপা হেসে বলল, আমারও তো শখ হয় রে। এই বলে সে একটা ঊর্ধ্ব নিঃশ্বাস ফেলল। তখন আমি কথাটার মানে বুঝতে পারলাম না। এইভাবে বেশ ভালোই কাটছিল। এবার এসে দিদি বেশ কয়েকদিন ছিল আমাদের বাড়িতে। তারপরে জামাইবাবু নিজে এসে দিদিকে নিয়ে যান। একদিন সকালবেলায় দিদির শ্বশুরবাড়ি থেকে ফোন আসে, আর ফোনের কথাগুলো শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। এমনটা হবে কখনো ভাবতে পারিনি। দিদির বুকে ব্যথা হচ্ছিল। সে হার্ট অ্যাটাকে মারা গেছেন, হার্ট অ্যাটাক করেছেন। জামাইবাবুকে দেখে মনে হচ্ছে সে দিদির শোকে হয়তো পাগলই হয়ে যাবে। মনে হচ্ছে সে মানসিক রোগে ভুগছেন। এভাবে কয়েক মাস যাবার পর দিদির শাশুড়ি আমাদের বাড়িতে এসেছেন। এসে মাকে জামাইবাবুর সাথে আমার বিয়ের প্রস্তুতি দেন। আমি বাড়ি ছিলাম না। সন্ধেবেলা যখন বাড়ি ফিরি, মা আমাকে ডেকে বললেন, আজ সুভাষের মা এসেছিলেন তোর সাথে সুভাষের বিয়ের কথা বলতে। আমি শুনে ভীষণ রেগে যাই। উচ্চ কণ্ঠস্বরে
মাকে বললাম, মা এটা সম্ভব না, কারণ দিদির বরকে আমি জামাইবাবুর চোখেই দেখি, তাকে আমি জামাইবাবুর চোখেই দেখেছি। এই বলে আমি রুমে আসি। তখন আমার বান্ধবীর ফোন আসে। আমি ফোনটা ধরি। আমি তাকে আমার বিষয়ে জানানোর আগেই সে তার ভালোবাসার মানুষটাকে বিয়ে করেও কতটা কষ্টে আছে আমাকে সে জানালো। বলল, ভালোবেসে বিয়ে করেছিলাম, আজ 6 মাস হতে যায়, অথচ আমাদের ডিভোর্স আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে। আমি সেই সব শুনেও ভীষণ ভয় পেয়ে আটকে উঠলাম। আর এটাই ভাবলাম যে সে তার পছন্দের মানুষকে পেয়েও সুখী নয়, তাহলে মা আমার জন্য একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছে। মাকে জানালাম আমি রাজি বিয়েতে। মা আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন। আর কি ব্যাস, পড়ে গেলাম 7 পাকে বাঁধা। শ্বশুর বাড়িতে এসে, মানে জামাইবাবুর বাড়িতে এসে সেই রুমটায় গেলাম যেখানে দিদি থাকতেন, মানে দিদির রুমে। ঢুকে দেখি দিদির একটা ছবি দেওয়ালে টানানো। মনে হচ্ছে যে দিদি আমার দিকে তাকিয়ে হাসছে। আমি মনে মনে বললাম, দিদি তুমি যেখানেই থাকো ভালো থেকো। তুমি চলে গিয়ে তোমার সুখের ভাগিদার করে গেলে আমায়। আজ আমাদের বউভাত। সকালে উঠে নিজেকে একটু ফ্রেশ করে নিলাম। শাশুড়ি মা এসে আমাকে আর জামাইবাবুকে টিফিন দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। আমি জামাইবাবুর দিকে তাকিয়ে একটু মিচকে হাসলাম। জামাইবাবু আমাকে এবারের বউ হয়ে আসার জন্য শুভেচ্ছা জানালো। আর আমি মনে মনে ভাবলাম, আজ থেকে আর জামাইবাবু বলবো না, সুভাষ বলে ডাকবো। বললাম, সুভাষ গুড মর্নিং। সুভাষও বলল গুড মর্নিং। সারাদিনের ক্লান্ত তার পরে রাতে আমি আমার রুমে কোণে সেজে বসে আছি সুভাষের অপেক্ষায়। অনেকক্ষণ পরে সুভাষ দরজা খুলে রুমে প্রবেশ করল। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। নিজেকে ঘুমটায় ঢেকে নিলাম। সুভাষ আমার দিকে এগিয়ে আসলো। আমি চোখ বন্ধ করে নিলাম ভয়ে, কিন্তু সুভাষের কোনো স্পর্শ পেলাম না। চোখ খুলে দেখলাম দেওয়ালের থাকার দিদির ছবিটি নিয়ে সুভাষ পাশের রুমে চলে যায়। আমি ক্লান্ত ভরা শরীর নিয়ে ঘুমিয়ে যাই। পরের দিন সকালে সুভাষকে বলতে পারিনি, শুধু মনে মনে ভাবলাম দিদিকে কত ভালোবাসে এখনো। দিদির ছবি নিয়ে রোজ রাতে কাঁদে। ওকে দিদির ভালোবাসা ভুলিয়ে আমি আমার ভালোবাসায় ভরিয়ে দেব। আজও রাতে দিদির ছবিটি নিয়ে পাশের রুমে চলে যায়। আমি চুপি চুপি ওই রুমের দরজার কান দিয়ে কিছু বিড়বিড় শব্দের আওয়াজ পেলাম। মনে হচ্ছে দিদির সাথে কথা বলছে। আমার শাশুড়ি মা আমাকে দেখে বলল, কি করছো এত রাতে এখানে? আমি কিছুই বললাম না। শাশুড়ি বলল, আর কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তোমার দিদির শোক ভুলতে পারেনি। আমি রুমে চলে আসি আর কখন যেন ঘুমিয়ে পড়ি। সকালে ব্রেকফাস্টে সুভাষের জন্য মটর পনির বানালাম, কারণ ও খেতে ভালোবাসত। ও খাবারটা খেয়ে খুব খুশি হলো আর অদ্ভুতভাবে বলল, খুশি করার জন্য তোমার কি উপহার চাই বলো? আমি কিছুই বললাম না। এদিকে আমি প্রতিদিন রাতে স্বপ্নে দিদিকে দেখতে পাই। দিদি আমাকে দেখা দেয়। স্বপ্নে দেখি যে দিদি অন্ধকার ঘরে বসে কাঁদছে আর বলছে, আমার মৃত্যুর জন্য যারা দোষী
সেই দোষীদের সাজা দিস বোন, তুই পারবি। আমি ধরপড় করে উঠে বসতাম। বুঝতে পারলাম না কি করব। আমার শাশুড়ি মা বলল, বৌমা তোমার ফোনটা দাও, আমি ডাক্তারকে ফোন করব। আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে আর আমার ফোনে ব্যালেন্স নেই। আমি মাকে ফোনটা দিলাম, ফোনটা ধরিয়েই দিলাম। আর ফোনটা দেবার সময় আমার হাত লেগে রেকর্ড অন হয়ে যায়। ফোনটা দিয়ে আমি রুমে চলে আসি। মা কথা বলে আমাকে আমার রুমে ফোনটা দিয়ে যায়। সুভাষ বিকেলে অফিস থেকে বাড়ি আসে আর আমার জন্য পিৎজা নিয়ে আসে। পিৎজার বাস্কটা আমাকে হাতে দিয়ে বলল, এটা খাও, গরম আছে, ঠান্ডা হলে ভালো লাগবে না খেতে। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি নিজের হাতে, এসো। এর মধ্যে সুভাষের মা সুভাষকে ডাকলো। সুভাষ আমার হাতে খাবারটা দিয়ে গেল, বলল, খেয়ে নিও খাবারটা। আমি টেবিলে রেখে ফোনটা নিয়ে অন করতেই দেখলাম রেকর্ড অপশানটা স্ক্রিনে ভেসে উঠেছে। আমি রেকর্ড অপশানটা অন করতেই যা শুনলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। শুনে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। আমি যেন পড়ে যাচ্ছি। আমার শাশুড়ির ফোনে ডাক্তারের সাথে যা কথা বলেছে সবটাই রেকর্ড হয়ে গেছে। ডাক্তারকে বলছে, কি ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু যে আমার ছেলে সুস্থ হচ্ছে না? ও আগের বউটাকে মেরেছে, এবার দ্বিতীয় বউকে মারবে বলে প্ল্যান করছে। আমি আপনাকে এতদিন যা টাকা পয়সা দিয়েছি সবটাই ফেরত দেবেন। ডাক্তার বলল, আপনার ছেলের মাথার সমস্যা, আপনার ছেলে একজন পাগল। বললাম তো একটু সময় লাগবে। আপনি টাকার কথা বলছেন, 1 পয়সাও ফেরত পাবেন না, উল্টে আমি আপনার নামে কেস করব। আগের বৌমায়ের মৃত্যুর ভুল ডেথ সার্টিফিকেট করিয়েছেন। আপনার ছেলে নিজে আপনার বৌমাকে মেরেছে। ঠিক আছে, কাল আসবেন, ওষুধ পাল্টে দেব। আমি সব শুনে বুঝতে বাকি রইল না যে ওই পিৎজাটাতে বিষ আছে, তাই আমাকে খাবার জন্য জোর করছিল। আমি বাবাকে সাথে সাথে ফোন দেই, সব বাবাকে বললাম। বাবা প্রথমে বিশ্বাস না করলেও পরে বিশ্বাস করলো। বাবা বলল, আমি পুলিশ নিয়ে যাচ্ছি, তুইও পুলিশকে কল কর আর সাবধানে থাকিস যতক্ষণ আমি না যাই। সুভাষকে দেখছি খুব খুশি মনে বারান্দায় পায়চারি করছে আর আমার মৃত্যুর অপেক্ষা। আর ওকে, ওর মাকে শাস্তি দেবার জন্য আমার ফোনের রেকর্ডটাই প্রমাণ হিসেবে যথেষ্ট। আর তারপর পুলিশ এসে ওদের অ্যারেস্ট করে। রুমে গিয়ে দিদির ছবির দিকে তাকিয়েই মনে হচ্ছে হাসিতে মুখটা ভরে উঠেছে দিদির। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।